হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা সিভিক্স বা কনস্টিটিউশনের বিশেষ একটা এমসিকিউ ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। চলো শুরু করা যাক। টপিক দেখতে পাচ্ছ প্রত্যেকে, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের ওপর আমাদের এমসিকিউ ক্লাস আজকে রয়েছে। এই মৌলিক অধিকারটা কি? আমাদের ভারতীয় সংবিধানে বিভিন্ন ধারা রয়েছে। তো তার মধ্যে যে বিভিন্ন যে পার্ট অংশ রয়েছে, তার মধ্যে যে থার্ড পার্ট অর্থাৎ পার্ট থ্রি, সেই পার্ট থ্রির মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা হয়েছে। অর্থাৎ অ্যাজ এ ইন্ডিয়ান বা ভারতীয় হিসাবে আমাদের ভারতীয়দের যে অধিকারগুলো রয়েছে সেগুলো মৌলিক অধিকারে রয়েছে। তো তার উপরেই আমরা কিন্তু আজকে এমসিকিউ আলোচনা করব। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয়? দেখো, এক্ষেত্রে অপশন হবে অপশন সি বা সম্পত্তির অধিকার। দেখো, আমাদের যখন সংবিধান কার্যকরী হয়েছিল, আমাদের সংবিধান গঠন হয়েছিল দেখো 1949 সালের 26শে নভেম্বর, 26 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, যেটাকে আমরা সংবিধান দিবস বলে থাকি। কিন্তু যে কার্যকরী হয়েছিল সেটা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করে থাকি। সেই যে সংবিধান গঠন হয়েছিল সেইখানে কিন্তু মৌলিক অধিকার যে ছিল তার মধ্যে কিন্তু সম্পত্তির অধিকারও মৌলিক অধিকার ছিল। কিন্তু এটাকে বর্তমানে এটার সম্পত্তির অধিকার নেই, এটা বর্তমানে লিগ্যাল রাইটস অর্থাৎ আইনি অধিকার হয়ে গেছে। ঠিক আছে, তার কারণ ছিল সবচেয়ে বেশি কেস বা সবচেয়ে বেশি যে কেস যেটাকে আমরা সমস্ত কেস বলে থাকি, সেটা কিন্তু এই লিগাল সম্পত্তির অধিকারের উপরে হয়েছিল। সেই কারণে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই তিনি কি করেন, এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করেন। সেই কারণে সম্পত্তির অধিকার যেটা আগে আর্টিকেল 31-এর মধ্যে ছিল, সেটা কিন্তু বর্তমানে আর মৌলিক অধিকার নেই, এখন 300 তার মধ্যে লিগাল রাইটস এর মধ্যে সেটা এখন রয়েছে। ওকে, সে কারণে সম্পত্তির অধিকার এখন কিন্তু মৌলিক অধিকার নয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা করা হয়েছে? আমি এক্ষুনি আলোচনা করে দিলাম বা যেটা বলে দিলাম যে এর মধ্যে অপশন বি পার্ট থ্রি, তৃতীয় পার্টে আমাদের মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে। প্রথম পার্টে আলোচনা করেছে ইন্ডিয়া অ্যান্ড ইটস ইউনিয়ন বা ভারতের যে অঞ্চল বা ভারতের কতটি জায়গা নিয়ে ভারতের অঞ্চল গঠিত হয়েছে সেগুলো আমাদের পার্ট ওয়ানে রয়েছে। পার্ট টু তে রয়েছে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে, যে নাগরিকত্ব অ্যাজ এ ইন্ডিয়ান তুমি কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে বা কি কারণে তোমার নাগরিকত্ব চলে যাবে, সেগুলো পার্ট টু তে রয়েছে। পার্ট থ্রি তে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেগুলোকে মৌলিক অধিকার আমরা বলি। পার্ট ফোরে আমাদের ডিপিএসপি রয়েছে। পার্ট ফাইভে রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের যে বিভিন্ন ক্ষমতা বলি সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। ওকে, সে কারণে অ্যান্সার হলো অপশন থ্রি বা পার্ট থ্রি, অপশন ডি পার্ট থ্রি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর জবে তোমরা এখন স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারো, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান, যেখানে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান কিন্তু রয়েছে। এই বই দুটো ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, ডাব্লিউবিএসএসসি এবং পিএসসি, আরআরবি, ডাব্লিউবিসিএস, ব্যাংকিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েট ফর জব থেকে এই দুটো বই পাবলিশ হয়েছে। প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি এটা পারচেজ করে নিয়েছে এবং উপকৃত হয়েছে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পারচেজ করে নাও, সামনে এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 টাকায় বাড়িতে বসেই এই বইটা কিন্তু, এই দুটো বই তোমরা পেয়ে যাবে। বই দুটিতে 100-র বেশি পেজ রয়েছে এবং প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু নির্ভুল রয়েছে, আমাদের ভীষণভাবে চেক করা হয়, তারপরে কিন্তু এটা প্রেসে পাঠানো হয়। অর্থাৎ এগুলো কিন্তু ভীষণ কারেক্টেড হয়, কারণ বাজার চলতি বিভিন্ন বই ভীষণ ভুল থাকে, আমরা কিন্তু সেগুলো টোটালি কারেকশন করে পাবলিশ করে থাকি। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি বইগুলো কালেক্ট করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে কিন্তু চূড়ান্ত করে নাও। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? হেবিয়াস কর্পাস শব্দটির অর্থ কি? দেখো, হেবিয়াস কর্পাস হচ্ছে এক ধরনের রিটস। এর কথার অর্থ হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। এই হেবিয়াস কর্পাস এটা আমাদের আর্টিকেল 32, যে আমাদের 32 নম্বর আর্টিকেল রয়েছে, যেটাকে বলা হয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সংবিধানের যে প্রতিবিধানের অধিকার, প্রতিবিধান কথাটার অর্থ হচ্ছে যে সুপ্রিম কোর্ট
আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে, আমাদের তো বিভিন্ন মৌলিক অধিকার রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টকে আর্টিকেল 32 এর মাধ্যমে অধিকার দেওয়া হয়েছে সেই মৌলিক অধিকারগুলো পালন হচ্ছে কিনা দেখার জন্য। তো সে সুপ্রিম কোর্ট এটাকে পালন করানোর জন্য আর্টিকেল 32 এর মাধ্যমে 6 ধরনের রিটস বা অধ্যাদেশ জারি করতে পারে, রিটস জারি করতে পারে। তো এই রিটস এর মধ্যে প্রথম রিটস হচ্ছে হেভিয়াস কর্পাস, যার কথার অর্থ কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। মানে যখন দেখবে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কেস হয় বা তার মানে বিরুদ্ধে যদি কখনো আদালতে কোনো কিছু চলে বা কোনো কিছু কেস হয়, তখন সেই ব্যক্তিকে কিন্তু সশরীরে সেই আদালতে উপস্থিত থাকতে হয়। অর্থাৎ সে উপস্থিত থাকা অবস্থাতেই শুধুমাত্র তার যে কেস সেটা মানে করা যাবে। সে যদি জেলে বন্ধ থাকে তার বিরুদ্ধে করা যাবে না। এই কারণে দেখবে বিভিন্ন জায়গাতে যে আসামি থাকে তাকে কিন্তু কোর্টে পৌঁছানোর আগেই মেরে দেওয়া হয় বা হত্যা করা হয়, যাতে সে সশরীরে পৌঁছতে না পারে। কারণ সে যদি সশরীরে পৌঁছতে না পারে তাহলে কিন্তু কেসটা ডিসমিস হয়ে যাবে। বিভিন্ন সিনেমাতে তোমরা এটা দেখেছো। এটাকেই বলা হয় হেভিয়াস কর্পাস। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তাদের বয়স কত বছরের কম হয়। শিশু শ্রমিক নিষিদ্ধকরণ করা হয়, সেক্ষেত্রে বয়স কত বছর রয়েছে? দেখো, এক্ষেত্রে বয়স রয়েছে 14 বছরের কম। জেনারেলি এটা বলা হয় 6 থেকে 14 বছর শিশুদের বিপজ্জনক কোনো কারখানা বা কোনো কাজে নিষিদ্ধ করা কিন্তু সম্পূর্ণ বেআইনি। ওকে, তো এটা মনে রাখবে, 6 থেকে 14, তার মধ্যে 14 বছরের কম যে কোনো শিশুদের কিন্তু কোনো কারখানায় বা কোনো মাইনিং এইসব জায়গায় কিন্তু নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় আর্থিক মানে জন্য কেউ যদি করতে চায় সেক্ষেত্রে কোনো রকমের মানে বিপজ্জনক নয় এরকম কাজ, মানে চায়ের দোকানে কাজ বা কারো দোকানে কাজ, যেক্ষেত্রে বিপজ্জনক নয় সেই জায়গায় কিন্তু তাদেরকে কাজ করানো যেতে পারে। তবে সেক্ষেত্রে মানে তৎকাল সেই যে প্রশাসন রয়েছে তাদের কাছ থেকে পারমিশন কিন্তু নিতে হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? আমি একটু আগেই বলছিলাম মৌলিক অধিকার নয়। তার মধ্যে দেখো, ধর্মঘট করার অধিকার, এটা কিন্তু মৌলিক অধিকার নয়। বাকিগুলো কিন্তু আমাদের অধিকার রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার, সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু ধর্মঘট করার অধিকার এটা কিন্তু মৌলিক অধিকার নয়, এটা তোমার লিগ্যাল রাইটস রয়েছে। মানে তুমি সরকারের কোনো কিছুর বিরুদ্ধে যদি আন্দোলন করতে চাও, এটা তোমার আইনি অধিকার রয়েছে, কিন্তু এটা তোমার মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নয়। কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার, সমতার অধিকার, যেটা আমাদের আর্টিকেল 14 রয়েছে, 14 নম্বর আর্টিকেলে রয়েছে, রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, যে আমরা মানে বিভিন্ন যে যা ধর্ম প্রচার করতে পারি সেগুলো কিন্তু রয়েছে, কিন্তু ধর্মঘট করার অধিকার কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। ওকে, কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন? আমি একটু আগেই যেটা আলোচনা করেছিলাম সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আর্টিকেল 32 32 নম্বর আর্টিকেলে রয়েছে, যার মাধ্যমে রিটস জারি করা হয়ে থাকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এই রিটস এর মাধ্যমে মৌলিক অধিকারগুলোকে কিন্তু কার্যকরী করে থাকে। সেই জন্য এটাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হার্ট অ্যান্ড সোল বা হৃদয় এবং আত্মা বলেছেন, কারণ এই আর্টিকেলটি ছাড়া মৌলিক অধিকার কিন্তু কার্যকরী করা কখনো সম্ভব নয়। সেই কারণে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল বলা হয়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কটি মৌলিক অধিকার আছে? দেখো, এক্ষেত্রে 6টি মৌলিক অধিকার, কারণ পূর্বে 7টি ছিল, বর্তমানে 6টি। কারণ একটি মৌলিক অধিকার আমরা একটু আগেই বললাম, রাইট টু প্রপার্টি, সম্পত্তির যে অধিকার ছিল সেটা কিন্তু আগে ছিল, কিন্তু বর্তমানে এটা নেই। আমরা একটু আগেই আলোচনা করলাম 1978-এ 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। সেই কারণে বর্তমানে মৌলিক অধিকার কিন্তু 6টি রয়েছে। ওকে, ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করা হয় কাদের? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু শিশুদের। কারণ কি, শিশুদেরকে শিশুদের বিরুদ্ধেই বলা হয় যে শিশুদের বিভিন্ন ক্ষেত্রে শোষণ করা হয়ে থাকে, সেই কারণে। এবার এক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে শিশু অপশন নাও থাকতে পারে, সেক্ষেত্রে যদি অ্যান্সার যদি একটু কঠিন করতে চায় সেক্ষেত্রে অপশনটা কিন্তু মহিলারাও হবে। শোষণের কথা যদি বলা হয় তাহলে প্রথমে সেটা শিশু হয়, তারপরে সেটা মহিলা হয়। ঠিক আছে, অপশনে যেহেতু শুধু শিশু রয়েছে আমরা শিশু করব। অপশনে যদি শিশু এবং মহিলা থাকে তাহলে কিন্তু আমরা, যদি কোনো একটা অপশনে উভয় থাকে তাহলে কিন্তু শিশু এবং মহিলা উভয় করব, কিন্তু যদি অপশনে এ শিশু, বি মহিলা থাকে তাহলে কিন্তু আমরা অপশন শিশুই আমরা করব। ওকে, আশা করি বোঝা গেল। এইভাবে কিন্তু আমাদের এমসিকিউ অ্যান্সার সলভ করতে হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে? আমি একটু আগেই বললাম রিটস এর কথা, আর্টিকেল 32 এর মাধ্যমে রিটস জারি করে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে অ্যান্সার হবে হেভিয়াস কর্পাস। আমরা একটু আগেই বললাম হেভিয়াস কর্পাস আর্টিকেল 32 এর মাধ্যমে এক ধরনের রিট, যেটা সবচেয়ে পাওয়ারফুল রিট, যার মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা মানে তুমি নিজে যে তোমার বক্তব্য রাখতে পারবে, কোর্টে উপস্থিত থাকবে, তার কথাই কিন্তু বলা হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাস করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকারী আইন?
সবাই জানি আর্টিকেল 17 নম্বর আর্টিকেলের মাধ্যমে অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ মানে বহু মানুষকে কি করা হয়, তাদের জাতির বিরুদ্ধে অস্পৃশ্য করা হয়ে থাকে, যে কারণে ভারতে বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন হয়েছে। তো এটা আর্টিকেল 17, যেটা হচ্ছে সাম্যের অধিকার করার জন্য, কারণ সাম্যের অধিকার আর্টিকেল 14 থেকে 18, 14 থেকে 18-র মধ্যে রয়েছে, যার মধ্যে আর্টিকেল 17 পড়ছে। সেই কারণে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন কিন্তু সাম্যের অধিকারের মধ্যে পড়ছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের কথা বলা হয়েছে? কিছু স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে, যেটা আর্টিকেল 19 নম্বর ধারার মাধ্যমে মৌলিক স্বাধীনতার কথা বলা রয়েছে। তার মধ্যে যে প্রত্যেকে কি হয়, নিজের প্রফেশন মতো, নিজের পছন্দ মতো প্রফেশন চুজ করতে পারে, যে কোনো জায়গায় তারা দল গঠন করতে পারে বা সংঘ গঠন করতে পারে, নিরস্ত্র সম্মেলনে তারা যেতে পারে, ঠিক আছে, এই ধরনের যে কোনো পেশা তারা পেশা গ্রহণ করতে পারে, যে কোনো ব্যবসা করতে পারে ভারতের যে কোনো জায়গায়, এগুলো রয়েছে। তার মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো শুনলে তোমাদের একটু হাসি পাবে, রাইট টু স্লিপ, ঘুমানোর অধিকার, ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের মৌলিক অধিকার বা মৌলিক স্বাধীনতার মধ্যে পড়ে। অর্থাৎ কেউ যদি ঘুমোয়, তাকে কিন্তু যে ডেকে তুলে দেওয়া, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা একটা হাস্যকর জিনিস ভাবতে পারো, বাট এটা কিন্তু মৌলিক অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার কার্য করার দায়িত্ব কোন বিচারালয়? একটু আগেই আমরা বললাম যে মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট করে আর্টিকেল 32 এর মাধ্যমে, এবং হাইকোর্ট করে 226 নাম্বার আর্টিকেলের মাধ্যমে। সেই কারণে অ্যান্সার হবে অপশন সি, এ এবং বি উভয়। এবার রিটস এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রিট জারি করতে পারে, সেটা কিন্তু অল ইন্ডিয়া, সারা ভারতের জন্য রিট জারি করতে পারে। কিন্তু হাইকোর্ট শুধুমাত্র অনলি সেই স্টেটের ওপরে করতে পারে। অর্থাৎ যদি কলকাতা হাইকোর্ট হয়, তার যে রিট হবে সেটা শুধুমাত্র কলকাতার জন্য হবে, কিন্তু সুপ্রিম কোর্ট যদি কোনো রিট জারি করে, সেটা অল ইন্ডিয়া, ভারতের যে কোনো রাজ্যের জন্য হতে পারে। এটা বেসিক পার্থক্য। ওকে, পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে মৌলিক অধিকার খর্ব হলে ভারতের যে কোনো নাগরিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? জাস্ট এই কথাটাই আমি বারবার বলছি, আর্টিকেল 32 সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যার মাধ্যমে যে কোনো ব্যক্তি মৌলিক অধিকার খর্ব হলে সরাসরি সুপ্রিম কোর্টে কেস করতে পারে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 25 নম্বর ধারায় কোনটির কথা বলা হয়েছে? 25 নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। অর্থাৎ তুমি ধর্মীয় স্বাধীনতার জন্য তুমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারো, এবং সেই ধর্ম সংক্রান্ত তুমি জমি কালেক্ট করতে পারো, বা সেই জমিতে তুমি যে কোনো ফাউন্ডেশন করতে পারো। সেই জন্য ধর্মীয় স্বাধীনতার অধিকার কিন্তু আর্টিকেল 25 এর মধ্যে রয়েছে। অর্থাৎ কাউকে জোর করে ধর্মান্তরিত করা বা কোনো ধর্মে যোগদান করতে প্রলুব্ধ করা, এগুলো সবই কিন্তু আইনত বিরুদ্ধ কাজ। ওকে, পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? ফান্ডামেন্টাল রাইটস কে কেউ যদি খর্ব করতে পারে, সেটা একমাত্র মন্ত্রিসভার অনুমোদনে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চায় যে আমাদের যখন এমার্জেন্সি হয়, যখন আমাদের জরুরি অবস্থা হয়, তখন কিন্তু আমাদের যে মৌলিক অধিকার হয়, সেগুলো কিন্তু খর্ব হয়। কিন্তু এর মধ্যে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই দুটো আর্টিকেল কিন্তু কোনো অবস্থাতেই খর্ব করা যায় না। তার মধ্যে আর্টিকেল 21 ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীন, ব্যক্তির যে জীবন, কোনো ব্যক্তি যে কোনো কাজ করে থাকুক, পাপ করে থাকুক, তাকে হত্যা করার অধিকার কিন্তু কারো নেই। তাহলে সেটা যদি তুমি কোনো কারণে তাকে হত্যা করো, সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। বলবে স্যার তাহলে যে ফাঁসি দেওয়া হয়, দেখো সেক্ষেত্রে ফাঁসিটাই একমাত্র করা সম্ভব, কারণ সেটা বিচারালয়ের জন্য। এই জন্য কোনো ব্যক্তি যতই পাপ করে থাকুক, তাকে কিন্তু তুমি হত্যা করতে পারো না। এই জন্য এনকাউন্টার যেটা পুলিশ করে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ ইললিগাল কাজ। ওকে, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে? আমি প্রথমেই বললাম 44তম সংবিধান সংশোধন, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, যার মাধ্যমে মোরারজি দেসাই তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন, বা ফার্স্ট প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন নন কংগ্রেস, ঠিক আছে, নন কংগ্রেস প্রাইম মিনিস্টার ছিলেন, প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার তিনি ছিলেন, যিনি মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাতিল করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় কোন ধরনের যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক বলা হয়েছে? একটু আগে আমি বললাম আর্টিকেল 17 নম্বর ধারায় অস্পৃশ্যতাকে কিন্তু অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত মৌলিক অধিকারের মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারে?
অবশ্যই দেখো, আমি প্রথম থেকে এটা বলতে পারি যে বিদেশিরাও কিন্তু প্রত্যেকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার পেতে পারে, কিন্তু বাক স্বাধীনতা বা সরকারি চাকরি এগুলো কিন্তু শুধুমাত্র ভারতীয়রাই পেতে পারে, বা চলাচল বা বসবাস বা পেশার স্বাধীনতা যে কোনো বিদেশিরা কিন্তু হঠাৎ করে পায় না। কিন্তু মৌলিক অধিকার যদি তাদের খর্ব হয়, সেও ব্যক্তি বিদেশিরাও কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে। ওকে। আচ্ছা, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপান বহন করতে পারে? কৃপান মানে যে শিখরা যে তরবারি নিয়ে যায় সেটাকে বলা হয় কৃপান বহন করতে পারে। সেটা কিন্তু বলা হয় ধর্মীয় স্বাধীনতার অধিকার, কারণ কৃপান এখানে কোনো অস্ত্র নয়, তাদের রাইটস মানে ধর্মীয় যে মানে ধর্মীয় যে স্বাধীনতা সেটাকে নির্বাহ করে থাকে। জেনারেলি যে কেউ যদি অস্ত্র নিয়ে যায়, সেটা হচ্ছে মৌলিক অধিকারে সশস্ত্র সম্মেলন করা যায় না, নিরস্ত্র সম্মেলন করতে হয়। কিন্তু কৃপান যেহেতু শিখদের কালচারের মধ্যে পড়ে, সেই কারণে শিখরা কৃপান বহন করতে পারে তার যে কোনো অনুষ্ঠানে। ওকে। মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশি আইনত জটিলতা হয়েছে কোন মৌলিক অধিকার নিয়ে? প্রথমেই আমি বললাম যেই কারণে বাতিল করা হয় সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা আর্টিকেল 31-এ ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে খর্ব করা হয়েছিল। ওকে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি তোমরা ক্লাস পেতে চাও টপিক ওয়াইজ, তাহলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য এই ধরনের বিশেষ ক্লাস নিয়ে আসবো, যেখানে কোনো একটা বিশেষ টপিকের ওপরে এমসিকিউ আমরা আলোচনা করব। ধন্যবাদ।